পরের দিন আমার স্বামীর লাশ পাই। তার রাস্তার পাশে লাশটা ফেলানো আছে। আমি এখনো মেনে নিতে পারি না যে আমার নাজমুল পৃথিবীতে নাই। একটা গাড়ি সহ একটা মানুষ গুম হয়ে গেল। গাড়িটা খুঁজে পেলাম না, নাজমুলের লাশ পেলাম। তারপরেও এর ফাইনাল রিপোর্ট দিয়ে যে কোনো কিছু পাননি। একজন নারী, তার স্বামী, তার সব থাকে। স্বামীর অবর্তমানে সব অচেনা মনে হয়। বেশিরভাগ সময় আমার কোর্ট কাছারিতেই কেটেছে। স্বামী রেখে যাওয়া যেসব সম্পদ ছিল, এক জমি অনেকবার বিক্রি হয়ে গেছে। যারা আমার বিরোধিতা করে আমি তাদের নিয়ে একদম ভাবি না। যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমার অতিথি হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য, অর্থাৎ নারী সংরক্ষিত আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে বিএনপির মনোনয়নে তিনি যশোর ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, বাট জামাতের প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তো আমরা আজ সাবিরা সুলতানা মুন্নির কাছ থেকে তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন এবং তিনি যে এই রাজনীতি করতে গিয়ে তার স্বামীকে হারিয়েছিলেন সেসব কথা আমরা জানবো, এবং একসময় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেসব বিষয়ে আমরা সাবিরা সুলতানা মুন্নির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সাবিরা সুলতানা মুন্নি, আপনি কেমন আছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি। যখন যে অবস্থাতেই থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার একটা সংগ্রামী জীবন, আপনি আপনার স্বামীকে হারিয়েছিলেন এই রাজনীতি করতে গিয়ে। তো এখন আপনি সংসদ সদস্য হলেন, আপনার কাঙ্ক্ষিত প্রাথমিক আপনার আশা পূরণ হয়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। তবে নির্বাচিত হতে পারলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, আপনি নির্বাচিত হলেন না, এটা আমাদের কাছে অবাক করার বিষয়। কারণ আপনি ২০১৪ সালে, যখন আপনার একটা বিরুদ্ধ সময় ছিল, তখন আপনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে আপনি প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, বিরাট ব্যবধান। কিন্তু এখন দেখলাম আপনি আবার জামাতের প্রার্থীর কাছে ২৭,০০০ ভোটে পরাজিত হলেন, এর কারণ কি? টোটালে মনে হয় ১১,৫০০ হলে জিততে পারতাম। হুম। তার মানে ১৭৫টা আমার কেন্দ্র আছে। হুম। প্রত্যেকটা কেন্দ্রে যদি ৫০টা করে ভোট পেতাম তাহলে জিতে যেতাম। এখানে অনেক ধন্যবাদ জানাই ১ম এ আপনাকে যে আমাকে এখানে ডাকবার জন্যে। বাংলা ভিশনকে হুম। কথা বলবার সুযোগ পেয়েছি। আজকে আপনার সাথে কথা বলবো। এটা আসলে অনেকদিন সংগ্রাম করছি, আমরা লড়াই করেছি। আমরা রাজপথে ছিলাম, আমি রাজপথেই ছিলাম। আমার রাজনৈতিক আ ক্যারিয়ারটা শুরু থেকে এটা তো জানেন নিশ্চয়ই। মানে আপনার স্বামীর মৃত্যুর পরেই কি আপনি রাজনীতিতে আমি এসেছেন? মূলত আসলে ছাত্র জীবন থেকেই বিএনপির সমর্থক বলেন, বিএনপিকে ভালোবাসি। হুম। পাশাপাশি আমার বৈবাহিক জীবনের পর থেকে আমার স্বামীকে দেখেছি। আমার শ্বশুর ছিলেন প্রতিষ্ঠাতা আ বিএনপি। আ তো উনি মানে থানা বিএনপির থানা বিএনপির, হ্যাঁ, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি দায়িত্ব পালন করেছেন। উনি তারপরে তার সন্তান আমার স্বামী। উনি জেলার নেতা ছিলেন, জেলার অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। হুম। উনি থানা বিএনপির সভাপতি ছিলেন, জি। বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তারপরে উনার মৃত্যুর পর ২০১১ সালে উনি গুম খুন হন। উনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বিগত সরকারের আমলেই আ উনাকে দুনিয়া ছাড়তে হয়। তারপরেই সক্রিয়ভাবে রাজনীতিতে আসা আমার। তো নির্বাচনে আসলে পরাজিত বিষয় আমার আ আমার আমাদের নেতা, আ আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হুম। জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। আ আমাদের নেতা আমাকে আবার নতুন করে দল করবার একটা সুন্দর একটি প্ল্যাটফর্ম এবং আ নতুন করে দল মূল্যায়ন করবার করেছেন আপনি। মূল্যায়ন করেছেন এবং বারবার মূল্যায়ন করেছেন। উনার কাছে আমি কৃতজ্ঞ। তো সর্বোপরি আসলে রাজনৈতিক মাঠ কখনোই সুগম না। আমাদের কিছু ত্রুটি আছে। আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি। নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল। আমাকে সব জনগণ ভালোবাসবে এটা আমি আশা করি না কখনোই। আমার কাজে হয়তো ত্রুটি ছিল, কিংবা আমাদের অন্য কোনো সমস্যা ছিল নিশ্চয়ই। আর বেসিক্যালি এখানে আপনারা জানেন যে যখন নির্বাচন ৫ তারিখের পরে ৫ই অগাস্ট আ জুলাই যুদ্ধ শেষ হলো, গণ অভ্যুত্থান হলো।
তারপরে ৫ তারিখের পরে আসলে মূলত যে পরিবেশ পরিস্থিতি ছিল সেখানে একটি আমাদের দেশের আরেকটি দল নানাভাবে নানা জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করেছে। মহিলাদেরকে নিয়ে sympathy নেওয়ার চেষ্টা করেছে। আমার আসনেও সেটি হয়েছিল। আচ্ছা। সেখানেও এরকম মব সৃষ্টি করে তাদের পক্ষে sympathy নেয়ার চেষ্টা করেছে। আ এখানে জানেন যে আমাদের সমাজে অর্ধেকের বেশি আমাদের নারী। ভোটার যারা তারা অর্ধেকের বেশি নারী। হুম, সেইখানে আমরা আসলে আ শিক্ষিতের হার তো কম। হুম, আমাদের আগের জেনারেশন তার মানে আমাদের মা, চাচি, খালা হুম, যারা আ তো তাদেরকে যা বোঝানো হয়েছে ইসলামিক একটা মানে ইসলামের একটা কথা বলে তাদের কাছ থেকে sympathy নেয়ার চেষ্টা করেছে। ভয় দেখানো হয়েছে যে আ দাঁড়িপাল্লা ভোট না দিলে এই হবে, সেই হবে। যাই হোক অনেক কথা বলার পরেই তারাও আ সচেতন না। সেই কারণেই হয়তো মনে করেছে ভোট দিলে আমরা আ জান্নাতে যেতে পারবো। বলা যায় আমি এখন জান্নাত এরিয়ার বাসিন্দা। জান্নাতবাসী। আচ্ছা, আচ্ছা। জান্নাতবাসী। আচ্ছা, শুধু যশোরে আমরা দেখতে পাচ্ছি যে ৬টা আসনের মধ্যে ৫টাই জামাত পেয়েছে। পাশের জেলা ঝিনাইদহে প্রায় ১টি আসন আমাদের আইনমন্ত্রী জিতেছেন, বাকিগুলো সব জামাত। তো কুষ্টিয়ায়ও একই পরিস্থিতি। ওই বেল্টে এরকম পরিস্থিতি কেন হলো? মানে এটা জামাত অধ্যুষিত এলাকা কেন হয়ে গেল? আমাদের টোটালে খুলনা বিভাগেই আসলে ভূমিধস হয়েছে বলতে হুম, পারেন। হুম, ৩৬-৩৫ টা আসনের মধ্যে হুম, ১১ টা পেয়েছে বিএনপি। হুম, এটা ওই যে কথাগুলো বললাম, এখানে ইসলামকে ব্যবহার করা হয়েছে। আমরা সবাই আ আমরা তো মুসলমান। হুম, তো সেক্ষেত্রে সবাই আ মানে যারা আসলে কি বলবো এখানে বললে অন্যভাবে হয়তো হয়ে যাবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হয়, বুঝতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে যে কোনটা রাইট এবং কোনটা রং। হুম। এই জিনিসটা যদি আমি মাথায় আনতে না পারি তাহলে এরকম ভুল হবে। তো এখানে জনগণের তেমনই ভুল না, হয়েছে। তো আপনারা যারা প্রার্থী ছিলেন অথবা বিএনপি, স্থানীয় বিএনপির ব্যর্থতা না এটা যে সারা দেশে একরকম আর ওখানে আরেক রকম, এরকম এটা কি আপনাদের ব্যর্থতা না? অবশ্যই সাংগঠনিক দুর্বলতা ছিল। হুম, সেখানে আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসলে এখানে কিছুটা সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল হুম, যে আসলে কি হবে? শেষ পর্যন্ত কে থাকবেন? আ কার পক্ষে ভোট করব? হুম, উনি না হয়ে আরেকজন হতে পারেন। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই ছিল। হুম, মূলত আপনি একটি বিষয় জানেন যে আ আমরা এই ১৭ বছর যুদ্ধ করতে গিয়ে মানে দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অনেকভাবে ভুক্তভোগী হয়েছে। আ অনেকে স্বজন হারিয়েছেন, অনেকে তার স্বামীকে হারিয়েছেন, অনেকে তার সন্তানকে হারিয়েছেন। আ আমরা আসলে রাজপথে ছিলাম। এই রাজপথে থাকতে গিয়ে আমাদের মানে আমাদের অনেক কিছুতে আমাদের মানে দৃষ্টি দেওয়া হয়নি কিংবা আমাদের অন্য জায়গায় যেটা বলেন, আ সেই কারণে আমাদের কিছু আ ত্রুটি বিচ্যুতি ছিল। সেই কারণে এটা হয়েছে। আমরা দেখছি যে সাধারণত সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের ঘাঁটি বা জামাতের সমর্থন বেশি, যেমন সাতক্ষীরা, দিনাজপুর, কুড়িগ্রাম, আপনাদের যশোর, ঝিনাইদহ, এর কোনো কারণ আছে? এর কারণ আসলে আমাদের যেটা মনে হয় সেটা অবশ্যই কারণ আছে। হুম, এখানে একটু ডিপলি যদি আমরা দেখি হুম, তাহলে বিভিন্ন সময় আমরা দেখে থাকি ভারত থেকে আমাদের দেশে হুম, নানা রকম অবৈধ জিনিসপত্র আসে। হুম, আমাদের এ পথেও আসে। জি, অবশ্যই মানে আসে। বেনাপোল দিয়েও বেনাপোল আসে, সীমান্ত আপনার এলাকা, সীমান্তবর্তী এলাকা। অন্য একটি দলের আ তাদের সাথে বাইরের একটি অন্য মানে আন্ডারগ্রাউন্ড একটা সম্পর্ক তাদের আছে। আ যেটা দিয়ে আসলে তারা সবসময় চান যে পোর্ট এরিয়াতে তাদের দখলদারিত্ব থাকবে এবং তারা সেই হিডেন এ থেকে তারা কাজ করবেন। নাকি ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট আছে সেটা তারা কাজে লাগাচ্ছে কি আসলে? ভারত বিরোধী সেন্টিমেন্ট এবার কিন্তু সেই বিষয়টা ছিল না। ছিল না। হুম, আপনারা জানেন যে এবার আ নানা রকম নানামুখী কথা শোনা গেছে হুম, যে তাদের সাথে একটি আঁতাত হচ্ছে কিংবা আ তারাও তাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। যেহেতু আ আ আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে আমরা যখন আন্দোলন করেছি হুম, ৫ তারিখের পরে আ আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইয়েটা হলো আপনার নির্বাচনটা হলো। জি, তখনও ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন হলো। হুম, তখনও দেখেন যে ডাকসু নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাদিক কায়েম। ছাত্র সাদিক কায়েম হুম, আ তিনি কিন্তু তাদের সাথেই ছিলেন।
আওয়ামী লীগের সাথেই মিশেছিলেন। হুম, তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ৫ই অগাস্টের পরে হুম, শেখ হাসিনা যে ভারতে চলে গেলেন, হুম, সেখানে তাদের সাথে একটা ইন্টারনাল হুম। হিডেনে তাদের কোনো চুক্তি ছিল কিনা, তাদের সাথে কোনো মানে জামাতের সাথে সমঝোতা, ছিল কিনা? হ্যাঁ, জামাতের সাথে কোনো সমঝোতা ছিল কিনা, সেটি নিয়ে ভাববার বিষয়। এবং সেই আঙ্গিকেই হয়তো আপনি নেগেটিভ ধরছেন আর আমি পজিটিভ ধরছি তাদের হুম, পক্ষে, হুম, যে তারা তাদের সাথে একটা আঁতাত করে হুম। ভারতকে কাছে সাথে রাখবার জন্যে, কিংবা ভারতের সাথে তাদের একটা ইন্টারনাল সম্পর্ক গড়ে তোলবার জন্যই হয়তো এরকম একটা বিষয় হতে পারে। আচ্ছা, আপনার একটু ব্যক্তিগত জীবনে ফিরি। 2011 সালে আপনার স্বামী নজরুল ইসলাম, তিনি নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম, তিনি গুম হন। পরবর্তীতে আপনারা তারা লাশ পান এবং দাফন করেন। সেই সময়টা কেমন ছিল যদি একটু, যদিও আপনার জন্য এটা খুবই সেনসিটিভ বিষয়, একটু যদি দর্শকদের সাথে শেয়ার সেই করেন। সময়টা আসলে কিছু বিষয় আছে যেটি তো আসলে ভাষা দিয়ে প্রকাশ করানো যায় না, জি। ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। সেটি তো আমার জন্য খুব খারাপ একটা দিন, খুব ক্রাইসিস একটি মুহূর্ত গেছে। আপনারা জানেন যে আসলে একজন নারীর হুম, পৃথিবীতে তার স্বামী, তার সব থাকে। সে মাথার পরের ছায়া যাকে বলি, সে মাথার পরের ছায়া যখন থাকে না তখন আ অন্যরকম একটি পরিস্থিতি, পরিবেশ ক্রিয়েট হয়। আর স্বামীর অবর্তমানে সব অচেনা মনে হয়। দীর্ঘ বছর যাদের সাথে চলেছি, দীর্ঘ বছর যাদেরকে আপন বলে জানতাম, দীর্ঘ বছর আ যারা আমার সুখ-দুঃখে ছিল মনে করতাম, যারা আমার শুভাকাঙ্ক্ষী মনে করতাম। অনেককেই দেখেছি মুখ ফিরিয়ে নিতে, অনেকের অবহেলা দেখেছি। অন্যরকম একটা পরিবেশ ক্রিয়েট হয়। আমি আসলে ভাষা দিয়ে বোঝাতে পারছি না। সেই জীবনটা আমার জন্য খুব দুর্বিষহ ছিল। উম বিশেষ করে আমাদের নারীরা যারা, নারীদের স্বামী না থাকলে, একজন নারী যদি বিধবা হয়, সেই বিধবা নারীর আ শ্বশুরবাড়ি যেটাকে বলে, স্বামীর বাড়ি যেটাকে হুম। বলে, সেখানে আ অবস্থান করতে সব তো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। এটা নতুন কিছু না। এটা আসলে অনেক পুরাতন মানে এই জিনিস। স্ট্রাগল আপনাকেও করতে হয়েছে? স্ট্রাগল আমাকেও করতে হয়েছে, আমি করেছি। আসলে নানা রকম প্রতিবন্ধকতা থাকে। এখানে কারো দোষের বিষয় না। আ যিনি মনে করেন যে আমার সন্তান, সব আমার সন্তানই ছিলেন। এখন তো আমার সন্তান নাই। তাহলে হয়তো চিন্তা ভাবনাটা অন্যরকম করেন। আবার যিনি মনে করেন যে আ আবার হয়ও এমন যে স্ত্রীরাও যে করেন না তা না, নারীরাও যে করেন না তা না। যে আমার স্বামী নাই, শ্বশুরবাড়ি কেন থাকবো? কিন্তু আমার মনে হয়েছিল ওই সময় যে আমি তো নাজমুলকে ভালোবাসি। নাজমুলকে ভালোবাসতাম। আমার পৃথিবীর সবকিছু নাজমুল কেন্দ্রিকই ছিল। হুম, সো আমার কখনো এমন মনে হয়নি। আমার মনে হয়েছিল তখন যে আমার চোখের সামনে আমার শ্বশুর-শাশুড়িকে দেখলে মনে হতো আমি নাজমুল, এই আমার নাজমুল। তার ভাইদের, তার বোনদের, তার আত্মীয়স্বজনদের দেখলে মনে হতো যে এটাই আমার সব। হুম, মানে তাদেরকে দেখলেই মনে হতো যে আমি নাজমুলের মধ্যেই আছি। হুম। বিষয়টা এমন ছিল। তো ক্রাইসিস মুহূর্ত পার করেছি। আ বোঝাতে সক্ষম হয়েছি যে আমি তাদেরই। আ আমি অন্য কারো নই। কিংবা আমি আমার বাবার বাড়ি থেকে যেদিন চলে আসছি সেদিন থেকেই আমি তাদের। আমার ৩ টা সন্তান ছিল, আছে এখনো। সেই সন্তানগুলো নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আ তবে বেশিরভাগ সময় আমার কোর্ট কাছারিতেই কেটেছে। মানে এটা মানে আপনার বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো সেগুলো মোকাবেলা করতে রাজনীতিতে আসতে গেলে তো অবশ্যই হুম, নানা রকম জটিলতা ছিল তখন। হুম, আ আমার স্বামী রেখে যাওয়া যেসব সম্পদ ছিল, হুম। আ অনেকদিন না যাওয়ার কারণে দেখেছি যে এক জমি অনেকবার বিক্রি হয়ে গেছে। সেগুলো ঠিক আপনাদের জমি করতে বিক্রি হয়েছে। হয়ে গেছে আমাদের জমি ৩ বার বিক্রি করছে, ২ বার বিক্রি করছে। আমার কাগজপত্র আ জাল করে। ওলটপালট করে ফেলেছে। আ না, আমি তো তখন তো ধরেন নাম খারিজ করতে হয়। হুম, ওটা করা হয়। সেটা যখন করা হয়নি তখন ওই একই ব্যক্তি দেখা যাচ্ছে যে সেই জমি আবার অন্যের কাছে বিক্রি করছে। তখন যখন জানতে পারি তখন সেগুলো নিয়ে লড়তে হয়েছে। আ বিভিন্ন অফিস আদালতে গেছি। এরকম সময় অতিবাহিত হয়েছে। বাচ্চারা তো ছোট ছিল। তাদের স্কুলে সময় দিয়েছি। পাশাপাশি রাজনীতিতে যখন আসলাম সক্রিয়ভাবে, তখন রাজনীতিতে সময় দিতে হয়েছে। দলের নির্দেশনা কখনো অবহেলা করিনি। আপনি স্বামী হারালেন। একটা শোক, শূন্যতা, তারপরে পারিবারিক সম্পত্তি নিয়ে যে টানাপোড়েন, তার মধ্যে ৩ টা ছেলের মা।
রাজনীতি এত কিছু কিভাবে আপনি আসলে সামলালেন? এটা আজকে যেমন এক লাইনে বলা সম্ভব না। জি। এটা বলতে গেলে ঠিক এরকম ১৭টা বছরের প্রত্যেকটা সেকেন্ড আমাকে বলতে হবে, প্রত্যেকটা মিনিট আমাকে বলতে হবে, প্রত্যেকটা ঘন্টা, দিন, মাস হুম, এভাবে ১৭টা বছর বলতে হবে। মানুষ যখন আসলে একটা সময় আ সুন্দরভাবে অতিবাহিত করে, তখন ওই ভালো জিনিসটা সবাই দেখতে পায়। হুম। এর পিছনের যে লড়াই। যে লড়াই, হুম, এর পিছনের যে ত্যাগ, হুম, এর পিছনের যে ক্রাইসিস মুহূর্ত, হুম, সেটি আসলে কেউ দেখে না। সেই কারণেই বলাটা মুশকিল। কিন্তু আ আমার তখন আমার এই সফলতার পিছনে আ সবচেয়ে বেশি অবদান যারা আমাকে ওই সময় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছেন। আমার সকল সফলতাগুলো তাদেরকেই দিব। তাই। আমার আমার লাইফে আমার স্ট্রাগল লাইফে যদি নাজমুলের অবর্তমানে যদি আমাকে ব্যারিকেড না দিতেন, তাহলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। এটা কিন্তু বাস্তবতা। মানে এজন্য আমার এই সফলতার জন্যে আপনার যারা প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে আমার প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে ক্রেডিট করেছেন ক্রেডিট। তখন কিংবা আমার রাস্তায় ব্যারিকেড দিয়েছেন যারা, সকল সফলতাই তাদের। আচ্ছা, আপনার বাবার বাড়ি কি জিগরগাছাতেই নাকি অন্য কোথাও? আমার বাবার বাড়ি আসলে সদর আ যশোর হ্যাঁ, সদরে। যশোর সদরে আ কোতোয়ালিতে আরকি রামনগর ইউনিয়ন, রাজারহাট। আচ্ছা, তো আপনি তো একজন সংগ্রামী নারী। যশোর। গত মানে অন্তত ১১ সাল থেকে আপনি সংগ্রামের মধ্যেই আছেন ধারাবাহিক। তো আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ৭ তারিখে যে অধিবেশন শুরু হবে আপনি সেটাতে অংশ নিবেন। আপনি কি ধরনের ভূমিকা রাখতে চান সংসদে? আপনাকে দিয়ে জাতি কি পাবে? কি পাবে আগে থেকে বলা তো মুশকিল। তবে আ অবশ্যই জাতিকে কিছু দেবার চেষ্টা করব। আমি আসলে একেবারেই কাদামাটির মানুষ। হুম, ঝড়, বৃষ্টি, কাদা, মাটি, হুম, রোদ এর মধ্যেই রাজনীতি করা মানুষ। হুম, আ আমি প্রত্যন্ত অঞ্চলের যারা একদম খেটে খাওয়া মানুষ, হুম, তাদের গল্প জানি। হুম, তাদের কষ্টের ভাগীদার হয়েছি, হুম, এখনো হচ্ছি। হুম, তাদের সুখ-দুঃখের কথা আমি জানি। হুম। নিশ্চয়ই সংসদে কথা বলতে যদি সুযোগ পাই, সেগুলো তুলে ধরব। নারীদের অধিকার, আমরা ইতিমধ্যে অনেকগুলো সভা সেমিনার করে ফেললাম। হুম। উম সেখান থেকে অনেক বিষয় উঠে এসেছে। আমরা নারীদের নিরাপত্তা, আ শিশুদের নিরাপত্তা ইতিমধ্যে দেখেছেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং আ এর মধ্যেই এটা আমাদের জন্য খুব খারাপ। নিশ্চয়ই আমাদের দল আ জানেন যে আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আ উনি প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। আমাদের আইনমন্ত্রী উনি নতুন আইনও উনি আ সেখানে সংযোজন করবেন। যেটাতে আমাদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা এবং প্রত্যেকটি হত্যার বিচার যাতে দ্রুত আ আইনের আওতায় নিয়ে এসে করা হয়, সে বিষয়ে উনারা পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং উনারা বলেছেন। তো আমাদের সরকারের কিন্তু অনেক আ আ মানে অনেক ভূমিকা আছে এবং উদ্যোগ নিচ্ছেন, নিবেন। উনারা কাজ করবেন। করছেন ইতিমধ্যে। আচ্ছা, আপনার স্বামীর গুম এবং খুনের যে শিকার হলেন, এই ঘটনার বিচারের কি পরিস্থিতি? কোথায় কোন পর্যায়ে আছে এখন? যে ঘটনা বিচারের পরিস্থিতি আসলে এটা নিয়ে অনেকদিন আ এটাও একটা বিষয়। আমি হুম, আরেকটুখানি এখানে যোগ করব। হুম, যে আমার স্বামীর এই হত্যার বিচারের দাবিতে হুম, প্রশাসনের দ্বারে, দ্বারে ঘুরেছি। জি। তৎকালীন যেদিন প্রশাসনের। তৎকালীন প্রশাসনের। হুম, যেদিন উনি আ গুম হয়েছিলেন আমরা জানতে পারি, আ সেদিনই তো সারারাত প্রশাসনের দ্বারে, দ্বারে ঘুরেছিলাম। কেউ আসলে আমার নাজমুলকে আ ফাইন্ড আউট করবার জন্যে কারোর কোনো তৎপরতা ছিল না। বারবার এক জায়গা থেকে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পাঠিয়েছে। র‍্যাব 2 তে গিয়েছি সেখানে বলেছেন যে র‍্যাবের হেড অফিসে যেতে, সেই উত্তরাতে সেখানে গেছি। আ সেখান থেকে বলছেন আমাদের এখানে কিছু নাই। র‍্যাব 2 এ যান। এভাবে নানান রকম হয়রানির শিকার হয়েছি। সেদিন তো পেলামই না। পরের দিন আমার স্বামীর লাশ পাই। কোথায় আ পেয়েছিলেন লাশ? গাজীপুর দক্ষিণ শালনায়। হুম। খবর আসে যে তার রাস্তার পাশে লাশটা ফেলানো আছে এবং ১ম সংবাদটা পাই। সেটা আমার জন্য খুব
ভীষণ দুঃখজনক ছিল এবং আমি এখনো মেনে নিতে পারি না যে আমার নাজমুল পৃথিবীতে নাই। তারপর থেকে প্রশাসনের দ্বারে ঘুরেছি হত্যার বিচারের দাবিতে। সবচেয়ে বেশি ইনভেস্টিগেশন অফিসার পরিবর্তন হয়েছে নাজমুলের এই হত্যা মামলা নিয়ে। যে আসছে তার কাছে এই সমস্ত তথ্যপত্র ঘটনা দিয়েছেন আপনি। দিয়েছি, বলার চেষ্টা করেছি, ক্লু দিয়েছি। কোনোভাবেই ওনারা সে লাইনে যাননি। বারবার ঘুরে ডাইভার্ট হয়ে অন্যদিকে যাই। শেষ পর্যন্ত নাজমুলের এই মামলাটা যখন ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন, সেখানে গিয়ে আমি মাহবুবউদ্দিন খোকন ভাই ব্যারিস্টার, হুম। উনি আমার লয়ার ছিলেন, ওনাকে নিয়ে সেখানে আমি সে মামলার দিই, নারাজি দিই। ওপেন এজলাসে সেদিন বলেছিলেন জজ সাহেব, আমি বলেছিলাম যে এত বড় একটা ঘটনা, একটা হত্যা, একজন মানুষ হত্যা হলো, হুম। সেই হত্যার ফাইনাল রিপোর্ট কিভাবে দেয় হুম। সরকার? একটা গাড়ি সহ একটা মানুষ গুম হয়ে গেল, হুম। গাড়িটা খুঁজে পেলাম না, নাজমুলের লাশ পেলাম, হুম। তারপরেও এর ফাইনাল রিপোর্ট দিয়ে যে কোনো কিছু পাননি, অথচ কোনো তদন্তকারী অফিসার সে লাইনে যাননি কোনোভাবেই। সেদিন উনি ওপেন এজলাসে বলেছিলেন, দেখেন গাড়িটা কোনো প্রশাসনের ঘরে আছে কিনা। কথাটা সেদিন আমাদের সামনেই বলেছিলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই ধৃষ্টতা তখন উনি সেই দেখিয়েছেন। সরকারের সময় দেখিয়েছেন। এই আহ, মানে এই বিচারক কোথায় আমি জানি না। ওনার নাম আপনি জানেন? নিশ্চয় আমি ওটা দেখলে তো আমার এই মুহূর্তে মনে নাই। হুম। তবে আমি কাগজ দেখলে নিশ্চয় বলতে পারবো যে ওই সময় কে ছিলেন। হুম। তো উনি সেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। হুম। শেখ হাসিনার সময় এই এত বড় একটা কথা বলা চারটেখানি কথা না। হুম। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওইদিন উনি অনেক মানে আরো বড় তদন্ত কর্মকর্তাকে উনি দায়িত্ব দিয়েছিলেন। হুম। তারপরেও এর কোনো সুরাহা হয়নি। হয়নি। এখনো মামলাটা অবস্থাতেই আছে, পেন্ডিং আছে, বন্ধ আছে। আহ, আমি কারা এর জন্য দায়ী কোনো ইতিমধ্যে ক্লু আপনি পান নাই? মানে আপনি ব্যক্তিগতভাবে পান আমাদের নাই? কাছে হয়তো কম বেশি ক্লু তার পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, হুম। অবশ্যই রাজনৈতিক ঈর্ষান্বিত এবং এটা কি ঈর্ষাপরায়ণ হয়ে না। স্থানীয় রাজনীতির বিষয় বলছেন? স্থানীয় রাজনীতি সার্বিক বিষয় মিলে আমাদের যেহেতু পোর্ট এরিয়া, আমরা হুম। আমাদের এখান থেকে ঝিকরগাছা থেকে পোর্ট এবং নাজমুলের বিজনেস ছিলই সাথে বেনাপোলে। হুম। তখন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, সিএনডিএফ করতো, সিএনডিএফ এজেন্ট ছিলেন। হুম। সব মিলে এখানে আসলে একটা কথাই বোঝা যায় যে যদি অন্য কোনো ইস্যু থাকতো, হুম। তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার সময় নাজমুলের হত্যার বিচার সেই সময় হয়ে যেত। এটা তো বুঝতে পেরেছেন জি। যে ওনাদের পার্ট যদি না থাকতো, তাহলে অন্য কোনো যদি ক্লু থাকতো, হুম। তাহলে নিশ্চয় ওই সময়ই হুম। সে হত্যার বিচার হতো। হুম। এবার বিষয়টা যদি পলিটিক্যাল না হয়ে ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল, এক্স্যাক্টলি, মানে পার্সোনাল কিংবা ক্রিমিনাল অফেন্স হতো যদি। জি। তো আপনি কি এই বিচার পাবেন বলে আশা করছেন? এখন যেহেতু আপনার অবশ্যই আমি দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছি। আমার পলিটিক্সের পাশাপাশি আমার দল আমাদের কাছে বলেছেন, আমাদের দলের ঊর্ধ্বতন নেতা যারা আছেন, হুম। দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ নেতা যারা আছেন, ওনারা সবাই অবগত হুম। এবং ওনারা বলেছেন বিচার করবেন। আমাদের প্রয়াত নেতা, আমাদের জনাব সাবেক মানে প্রয়াত প্রতিমন্ত্রী, এই মন্ত্রী, দক্ষিণবঙ্গের মন্ত্রী ছিলেন যিনি, উনি তরিকুল আমাকে ইসলাম। তরিকুল ইসলাম, উনি বলেছিলেন হুম। যে আমি বেঁচে থাকলে তোমার নাজমুলের হত্যার বিচার করব। আমি আমাদের দলের কাছে আমি বলেছি নাজমুলের হত্যার বিচার চেয়েছি, নিশ্চয়ই সে বিচার হবে। ইতিমধ্যে আমি আইনমন্ত্রীর সাথে দেখা করেছি কয়েকবার। হুম। উনি আমাকে কিছু প্রসিডিওর ইয়ে করে দিয়েছেন যে এই জায়গায় যান, যাওয়ার পরে তারপরে কাগজপত্র নিয়ে আসেন। আমি ইতিমধ্যে সে কাগজ তুলতে দিয়েছি, টা রেডি করে নিয়ে আমি যাব। নিশ্চয়ই নাজমুল হত্যার বিচার হতেই হবে। আচ্ছা, আপনার প্রসঙ্গ ছেড়ে একটু জাতীয় ইস্যুতে আসতে চাই। আমরা দেখছি যে গত কয়েকদিনে কয়েকটা শিশু এবং কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে, যেটা সরকারকে কিছুটা
একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে, যদিও সরকারের সংশ্লিষ্টতা তাদের মধ্যে নাই। যেমন মিরপুরে একটা ঘটনা ঘটেছে, চট্টগ্রামে আর একটা ঘটনা ঘটছে। হঠাৎ করে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ার কোনো কারণ কি আপনি দেখছেন? আমরা এখানে দেখছি অবশ্যই আমাদের বর্তমান বিএনপি সরকারকে নানাভাবে প্রতিবন্ধকতা করার চেষ্টা করছে হুম, আরেকটি দল। হুম, আপনারা জানেন এর পেছনে তো লোক আছে অবশ্যই। হুম, বিগত দিনের স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনার দলের লোকজন আছে। বর্তমান অপোজিশনে যারা আছেন তারা প্রতিনিয়ত এটা নিয়ে মব সৃষ্টি করছেন। ক্রিয়েটিং ঘটনা অনেক হুম, জায়গায় হুম। বিভিন্নভাবে ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এই সরকারকে মানে সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনায় ওনারা নানাভাবে বাধাগ্রস্ত করছেন। এটা তারই অংশ হতে পারে বিভিন্ন জায়গায়। এটা তো স্থানীয় একটা বিষয়। সেখানে নানাভাবে ষড়যন্ত্র কাজ করছে। আচ্ছা, আপনি তো তো কোনো ষড়যন্ত্র টিকবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বিএনপির সংসদ সদস্য, বিএনপি এখন সরকারে। তো আমি যদি জানতে চাই যে বিয়ের এই গত প্রায় ৩ মাসের সরকার মাত্র, এটা খুব বেশি না যে মূল্যায়ন করার মতো। এই মোটা দাগে এই সময় বিএনপি কি কি ভালো কাজ করেছে, যেটা আপনার কাছে মনে হয় কোনটা মাইল ফলক? অনেক ভালো কাজ করেছে। আমাদের ৩১ দফার মধ্যে হুম, আমারও নির্বাচনী ইশতেহারে ছিল হুম, ফ্যামিলি কার্ড। হুম, দেখেন আমরা যদি একটু গোড়াতে যাই, সেই হুম, গোড়াটা হচ্ছে এমন যে যেটা বলছি আমাদের নারী হুম। কিন্তু অর্ধেকের বেশি ভোটারও কিন্তু নারী। নারী, জি। এবং নারীরা স্বাবলম্বী না বলেই হুম, বর্তমানে আপনি কিভাবে নেবেন আমি জানি না। আমি নিজেই বলি পুরুষ শাসিত সমাজে নারীরা এখনো কিন্তু ঘরবন্দি আছে। হুম, এবং মানে সেলফ ডিপেন্ডেন্ট না হওয়া পর্যন্ত হুম, তাদের নিজেদের মানে মতামত বহিঃপ্রকাশ করবার সক্ষমতা অর্জন না করতে পারলে এই সেই মানে পুরোনো দিনেই তারা রয়ে যাবে। তো সেখান থেকে আল্লাহ রসুল আমাদেরকে এত এত মর্যাদা দিয়েছেন নারীদের। সেই জায়গা থেকে আমরা এই পুরুষশাসিত সমাজে আমরা ঘরের মধ্যে আছি। নারীদের স্বাবলম্বী করতে আমাদের সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে। বদ্ধপরিকর। হুম, শুধু ফ্যামিলি কার্ড নয়, হুম, শুধু ফ্যামিলি কার্ড না। এখানে আরো অনেক বিষয় আছে। প্রতিনিয়ত কাজ করছে। আমরাও কাজ করছি তো মাঠে। নারীদের নিয়েই কাজ করছি। তাদেরকে ইতিমধ্যে আমাদের আ মানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী আ প্রবাসী যারা আছে তাদেরকে প্রবাসী কার্ড করে দেয়া হবে। এর মধ্যে আরো আ অনেক ভালো কাজের মধ্যে ধরেন কৃষকদের নিয়ে যে আমাদের দল ভাবছেন এবং কৃষিকাজ যে এই কৃষি নির্ভর দেশ, আমরা মাছে ভাতে বাঙালি। সেটি যদি আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হয়, তার জন্যে আবার আ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি খাল কেটেছিলেন একসময়। সেটার ধারাবাহিকতা অব্যাহত রাখবার জন্যে তার সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেটি আবার পুনঃখননের ব্যবস্থা করছেন। হুম। আ আপনারা যশোরেও গিয়েছিলেন উনি যশোরে গিয়েছিলেন খাল হ্যাঁ, কাটার জন্য। খাল কাটার জন্যে। আচ্ছা, ইতিমধ্যে ৩ মাসে যে কাজ সরকার করেছে, এটি খুবই মানে জনগণের কাছে গ্রহণযোগ্য কাজ। আচ্ছা, সাফল্য অনেক দেখছেন আপনি। কোনো ব্যর্থতা আছে আপনার দৃষ্টিতে, যে কোন কাজটা যেটা আরো ভালোভাবে করা যেত বা অন্যভাবে করা যেত, এমন কিছু আছে আপনার চোখে পড়ে? খুব কঠিন প্রশ্ন করলেন। আপনার জন্য এটা জবাব দেওয়া একটু আমার জন্য জবাব দেয়া আ হ্যাঁ, একটু কষ্ট। তবে হুম, আ সরকারের কাছে আমাদেরও দাবি হুম, যে নারীদেরকে আরো আ প্রতিষ্ঠিত করতে, হুম, সমাজে স্বাবলম্বী করতে হুম, নারীদের আ নিয়ে আরো সরকারি কাজ করতে হবে। আমার চাওয়া থাকবে আমি একজন নারী। হুম, সেই অর্থেই বলছি যে শুধু একা আমার জন্যে না, হুম, সারা বাংলাদেশের নারীদের নিয়ে কথা বলতে চাই। নারীদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত করতে চাই। আরেকটি বিষয় সামনে বাজেট আসছে। আমি এখানে যেটা বলব আসলে আমার তো একদম পোর্ট এরিয়া। হুম, চৌগাছা, চিকরগাছা, বেনাপোল হুম, একদম তো কাছে বেনাপোল পোর্টের কাছেই। আ আমাদের এই যুব সমাজকে আরো অনেক কাজ করেছে। আ আস্তে, আস্তে মনে পড়বে। খেলাধুলার বিষয় নিয়ে উনি মাথায় নিয়েছেন যাতে যুব সমাজ ধ্বংসের পথে না যায়। হুম, কায়িক পরিশ্রম করলে মানুষের ঘুম ভালো হুম, হয়। হুম, আর ঘুম ভালো হলে পড়াশোনা ভালো হয়। হুম, বাচ্চাদের লেখাপড়ার ফ্রিতে অনেক ভালো কাজের মধ্যে আরেকটি গোড়ার কাজ। হুম, সেটি হচ্ছে প্রাথমিক
বিদ্যালয় থেকে একদম ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত নারীদের ফ্রিতে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। হুম। এই নারীরা যদি ফ্রিতে লেখাপড়া শিখতে পারে, হুম। তাহলে ভবিষ্যতে এই যে কুসংস্কারের মধ্যে পড়ে আর সেই মানে ইসলামের নাম ভাঙায় যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলছে এবং জান্নাত কেনার কথা বলছে, তারা নিশ্চয়ই আর ওই সময় জান্নাত কিনতে পারবেন না বলে আমার বিশ্বাস। আচ্ছা, আপনি যশোর 2 আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এই জিগরগাছা চৌগাছার মানুষের প্রতি কি আপনার ক্ষোভ আছে, নাকি তাদের উন্নয়নের জন্য আপনি কিছু করবেন আগামী 5 বছর? একেবারে ক্ষোভ নেই বলা যাবে না, হুম। মানে সহজ সরল স্বীকারোক্তি দিলাম। জি, কাদের উপরে আছে, এখানে একটা প্রশ্ন জি, রাখতে পারেন জি, কাদের যে উপরে? কাদের উপরে আছে। হুম। অবশ্যই সাধারণ জনগণ যারা আমাকে ভোট দেননি, কিংবা আমার অপোজিশন যারা ছিলেন, ওনারা আমাকে ভোট দিবেন না, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, জি। আমার খুব কাছের মানুষ যখন, কিংবা আমাদের দলের মানুষ যখন যদি এমনটি করে থাকেন, তাদের উপরে ক্ষোভ আছে। যদি করে থাকেন, হুম। তাদের উপরে ক্ষোভ আছে। তো ক্ষোভ তো আসলে একজন মানুষ মারা গেলেও 3 দিনের বেশি হুম। আল্লাহ শোক রাখেন না। হুম। আমারও নাই। আস্তে, আস্তে নিশ্চয়ই প্রশমিত, অনেক প্রশমিত হয়েছে। আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে। কারণ আ আমাদের প্রধানমন্ত্রী আমাকে আ রিপ্লেস মানে মূল্যায়ন করেছেন, পুনর্মূল্যায়ন করেছেন। পুনর্মূল্যায়ন করেছেন। হুম। সবাইকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আস্তে, আস্তে ঠিক করে ফেলব। ইচ্ছা আছে। তাদের রিঅ্যাকশন, এখনো আপনি ট্রাই করে আপনি যাচ্ছি। নারী আসনে নির্বাচিত হওয়ার পরে যারা আপনার বিরোধিতা করেছে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তাদের রিঅ্যাকশন কি? সত্যি কথা বলি, জি, সত্যি কথাটা হচ্ছে আ যারা আমার বিরোধিতা করে আমি তাদের নিয়ে একদম ভাবি না। জি। যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি। আপনি তো গুম খুনের শিকার একটা পরিবারের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছেন, আরো 2 একজন আছেন। তো এই পরিবারগুলো যাতে বিচার পায়, শুধু আপনি একা না তো, সবারই তো প্রত্যাশা সবার বিচার। প্রত্যাশা। তো সরকার বা আমাদের বিচার ব্যবস্থা কি সেটা নিশ্চিত করতে পারবে বলে মনে করছেন আপনি? অবশ্যই পারবেন। দেরিতে হলেও পারবেন। ইনশাআল্লাহ। আমাদের সরকারের কাছে আমরা আশা করি যে সরকার যত কাজই করুক, উন্নয়নমূলক কাজ বলেন, আ দেশের আরো আ সংস্কার বলেন, দেশের অবকাঠামো বলেন, শিক্ষা বলেন, যাই করুক তার মধ্যে অবশ্যই এটা একটি ইম্পোর্টেন্ট পার্ট। হুম। কারণ আমরা যারা ভুক্তভোগী ভিকটিম পরিবারের সদস্য যারা, মা বলেন, সন্তান বলেন, তার প্রতিবেশী বলেন, মানে যারা স্ত্রী বলেন, সবাই কিন্তু ওইটার জন্যে প্রত্যাশা করে বসে আছে সরকারের কাছে। আচ্ছা, আপনার যে 3 টা ছেলে আছে তারা কোথায় কি করছে এখন? আমার 3 ছেলের মধ্যে বড় ছেলেটা আমেরিকাতে আছে। পড়াশোনার জন্য গিয়েছিল। পড়াশোনা শেষ। আমার মেঝো ছেলেটা লন্ডনে আছে। ও পড়াশোনারত। হুম। আমার ছোট ছেলে ঢাকাতে, ও A লেভেল পরীক্ষা দিল। আপনার সাথেই আছে। আমার সাথেই আছে। তো আপনার পারিবারিক জীবন ওকে নিয়েই নাকি? আমার পারিবারিক জীবন, আমার মা আছেন। আমার আমরা 6 ভাই-বোন। তার মধ্যে 3 ভাই ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার বৃদ্ধ বাবাটা, উনিও বেঁচে নাই। হুম। আমার বৃদ্ধ মা বেঁচে আছেন। আর একটা ভাই, একটা বোন আছে। শ্বশুরবাড়ির পক্ষে কারা আছেন? সবাইরা আছেন। শ্বশুর-শাশুড়ি দুজনেই আছেন সম্ভবত, না? সবাইকে নিয়ে আছি। হুম। আমরা শেষ করতে চাই, আপনার যদি শেষ কোনো কথা থাকে জাতি মানে দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান বা এলাকার মানুষের উদ্দেশ্যে এলাকার বলতে। মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমার রাজনৈতিক জীবনের ১ম থেকে হুম। এখনো পর্যন্ত ঝিকরগাছা, চৌগাছার তৃণমূল পর্যায়ের লোকজনরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছেন, আমার দলের লোকজনরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি যেভাবে সততার সাথে আমি পথ চলতে চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমার জনগণ আমার পাশে থাকবেন এবং আমি আমার জনগণের সুখ, দুঃখে যেভাবে রাজনৈতিক জীবনের ১ম থেকে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।
আমার দলের যে নির্দেশনা আসবে দলের হয়ে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সাবিরা সুলতানা মুন্নি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি এতক্ষণ সাবিরা সুলতানা মুন্নি, যিনি নারী সংসদ সদস্য হিসাবে মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, তার কথা শুনছিলেন। তিনি গুম খুনের শিকার একটি পরিবারের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়েছেন। তার স্বামীর অকাল মৃত্যু এবং গুম হওয়ার পরে অকাল মৃত্যুর প্রেক্ষাপটে তিনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে এসে তিনি প্রথমে মানে বিজয়ী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে, পরবর্তীতে সংসদ সদস্য পদে নির্বাচন করে হেরেছেন, কিন্তু নারী সংসদ সদস্য হিসাবে তিনি আবার সংসদে ফিরেছেন। আমরা তার সংসদে ভূমিকা দেখার প্রত্যাশায় থাকলাম। আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।